সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো। ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর নবাগত সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নের জন্য ভাটারা স্কুল অ্যান্ড কলেজকে বেছে নিয়েছো। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমেই আমরা পরিচয়টা জেনে নেই। ডিজিটাল ক্লাসরুম সলিউশনের মাধ্যমে আমি কল্লুল স্যার তোমাদের সঙ্গে আছি। আমরা চেষ্টা করব এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করা যায়। পৌরনীতি ও সুশাসন সম্পর্কে আমি তোমাদের নিয়মিত চেষ্টা করব পাঠদানের। সকল শিক্ষক মণ্ডলী আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ক্লাস আপলোড করবেন, তোমরা নিয়মিত দেখবে ক্লাস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমাদের ক্লাসগুলো দেখে নিয়মিত কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের মতামত। আমরা এবার মূল ক্লাসে চলে যাচ্ছি। ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ক্লাসটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন বিষয়ে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে কল্লুল দাস, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, ভাটারা স্কুল অ্যান্ড কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর প্রাথমিক ধারণা। পৌরনীতি ও সুশাসন কি? আমরা যদি পৌরনীতি সম্পর্কে প্রথমে একটু জেনে নেই। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর এবং নগরের অধিবাসীকে বলা হয় পুরবাসী। নগরে যিনি বসবাস করেন তাকে বলা হয় নাগরিক, আর নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। সেহেতু আমরা বলতে পারি পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। একজন নাগরিক সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য যে শাস্ত্র অধ্যয়ন করে তাই হচ্ছে পৌরনীতি। পৌরনীতি পাঠ করলে নাগরিকতা সম্পর্কে জানা যায়। একজন নাগরিক কিভাবে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে তার যাবতীয় রীতিনীতি পৌরনীতিতে আলোচিত হয়েছে। পৌরনীতি বিষয়টি অতীতে শুধু পৌরনীতিই ছিল, কিন্তু বর্তমানে বিষয়টি নামের সঙ্গে সুশাসন প্রত্যয়টি যুক্ত হয়েছে। 1989 সালে বিশ্ব ব্যাংক এক সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়নের কারণ নির্ণয় করতে গিয়ে সুশাসনের অভাব বিষয়টি চিহ্নিত করেন। এরপর থেকেই বিশ্বব্যাংক এবং বিভিন্ন দাতা সংস্থা সুশাসনকে অধিকতর গুরুত্ব দেওয়া শুরু করেন এবং এরই ধারাবাহিকতায় সুশাসন বিষয়টি গুরুত্ব লাভ করে এবং নাগরিক জীবনে এর প্রয়োজনীয়তা অনুধাবন করায় আমাদের পৌরনীতির নাম পরিবর্তন করে রাখা হয় পৌরনীতি ও সুশাসন। তাহলে মোটামুটি আমি চেষ্টা করলাম পৌরনীতি সুশাসন নামকরণের বিষয়টা তোমাদের জানিয়ে দেওয়ার। আর পৌরনীতি সুশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করি। আমরা মানুষ জন্মগ্রহণের পর আমরা পরিবারে লালিত পালিত হই। পরিবারের গণ্ডি পেরিয়ে আমরা যখন পা রাখি তখন আমরা যে সংগঠন বা যে জায়গায় আমরা পা রাখি তা হচ্ছে সমাজ। মানুষ যেহেতু সঙ্গপ্রিয়, সেই সঙ্গপ্রিয় মানুষ তার সঙ্গপ্রিয়তার জন্যই একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে তোলে সামাজিক বন্ধন। আর সেই সামাজিক বন্ধন যখন সুদৃঢ় হয় তখনই তৈরি হয় সামাজিক রীতিনীতি, আইন কানুন, নিয়ম কানুন। কিন্তু বিবর্তনের দ্বারায় পরিবার সম্প্রসারিত হয় সমাজ,
সমাজ সম্প্রসারিত হয়ে একটা সময় মানুষ আরো বৃহৎ একটি সংগঠনের জন্ম দেয়, যার নাম হচ্ছে রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের পরিচালক হচ্ছে সরকার, আর রাষ্ট্রের জনগণের পরিচয় হচ্ছে নাগরিক। সেহেতু বিবর্তনের দ্বারায় মানুষ যখন রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা প্রয়োজনীয়তা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা তৈরি করলো, তখন নাগরিকগণের দায়িত্ব অনেকাংশে বেড়ে গেল। আর তাই নাগরিকদের এই বহুবিধ দায়িত্ব পালনের জন্য যে বিষয় রাষ্ট্রের কাছে অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তা হচ্ছে পৌরনীতি। আর বর্তমান সময়ে যার নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন। অতীতে রাষ্ট্রগুলো ছিল নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রে শুধু যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করত তাদেরকেই নাগরিক বলা হতো, আর বাকি সবাইকে বলা হতো প্রজা। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টা উল্লেখযোগ্য দুইটা নগর রাষ্ট্র। কিন্তু বর্তমানে যুগের পর যুগ পেরিয়ে আমরা যে অবস্থায় আছি, বর্তমানে আমরা আর নগর রাষ্ট্রে নই, আমরা এখন জাতি রাষ্ট্রে অর্থাৎ জাতীয় রাষ্ট্রের নাগরিক। আর এই জাতীয় রাষ্ট্রে সকলেই নাগরিক, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যারা বসবাস করেন সকলকেই নাগরিকতা প্রদান করা হয়েছে। আর নাগরিকগণের নাগরিক থেকে সুনাগরিক হয়ে ওঠার পথে যে বিষয় বা শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন, তা হচ্ছে পৌরনীতি। আমার মনে হয় আমি পৌরনীতি বিষয়টির অধ্যয়নের প্রয়োজনীয়তা কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা কোন বই পড়ব তা একটু জেনে নেই। বইয়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। বইয়ের লেখক হচ্ছেন প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক এবং প্রকাশনীর নাম হচ্ছে হাসান বুক হাউস, ঢাকা। আমরা বাটেরা স্কুল অ্যান্ড কলেজে এই বইটি পড়াবো এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই লেখকের। তাই আমার অনুরোধ থাকলো সকল ছাত্রছাত্রীদের, তোমরা যারা পৌরনীতি ও সুশাসন বিষয়টি নিয়ে পড়ালেখা করবে, তোমরা অবশ্যই এই বইটি কিনে নিবে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটি বই কিনে নিবে, কারণ আমরা একই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস তোমাদের করাবো। তাহলে আমরা একটু জেনে নেই এই বইয়ে কতটি অধ্যায় আছে। এই বইয়ে আছে 10টি অধ্যায়। এই 10টি অধ্যায় সম্পর্কে আমি চেষ্টা করব প্রাথমিক একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের। তাহলে প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতি কি, পৌরনীতির সাথে সুশাসনের সম্পর্ক কি রকম বা কি হওয়া প্রয়োজন, তা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে পৌরনীতি কি। পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর সুশাসন দক্ষ, নির্ভুল এবং কার্যকরী, স্বচ্ছতাপূর্ণ, অংশগ্রহণমূলক যে শাসন ব্যবস্থা, তা হচ্ছে সুশাসন। তাহলে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। আর পৌরনীতি শিক্ষার মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রের সুনাগরিকে রূপান্তরিত হয়, আর তখন তারা রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সরকারকে সহযোগিতা করে এবং নাগরিক এবং সরকারের সম্মিলিত প্রয়াসে রাষ্ট্রের যে ব্যবস্থা তা সুশাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়। তাহলে আমরা প্রথম অধ্যায়ের বিষয়টা বুঝতে পারলাম। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সুশাসন। সুশাসনের আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। দক্ষ, নির্ভুল, কার্যকরী, অংশগ্রহণমূলক, স্বচ্ছতাপূর্ণ যে শাসন, তাই হচ্ছে সুশাসন। অর্থাৎ সুশাসন হচ্ছে বহুমাত্রিক একটি প্রক্রিয়া। কোনো এক বা দুটি কাজের উপর সুশাসন নির্ভর করে না। যখন একটি রাষ্ট্রের সবগুলো ক্রিয়াকর্ম বা সবগুলা প্রতিষ্ঠান একই সাথে ভালো কাজ করবে, তখনই রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা সুশাসন সম্পর্কে বিশদ আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার আচরণ
অভ্যাসের সমষ্টিবদ্ধ রূপ। অর্থাৎ একজন ব্যক্তি যে রীতিনীতি বা ক্রিয়াকর্ম বা অভ্যাসের দ্বারা পরিচালিত হন, যে রীতিনীতি মেনে চলেন বা তার ক্রিয়াকর্মের সমষ্টিবদ্ধ রূপ হচ্ছে মূল্যবোধ। আর যখন ব্যক্তি সমাজে বসবাস করেন তখন সমাজবদ্ধ একদল লোকের আচরণের সমষ্টিবদ্ধ রূপকে বলা হয় সামাজিক মূল্যবোধ। অর্থাৎ আমরা এখানে যা শিখলাম যে ব্যক্তির আচরণের সমষ্টিবদ্ধ রূপ হচ্ছে মূল্যবোধ। আর যখন ব্যক্তি সমাজের অভ্যন্তরে বসবাস করেন তখন আর ব্যক্তি একা থাকেন না, সমাজবদ্ধ হন। তাই সামাজিক জীবনে একদল ব্যক্তির আচরণের যে সমষ্টিবদ্ধ রূপ তাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। এবার আসি আমরা আইন। আইন হচ্ছে বিধিবদ্ধ কিছু নিয়ম, কারণ বিশ্ব সংসার নিয়মের অধীন। তাই একটি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু রীতিনীতি প্রয়োজন। আইন বিভিন্ন রকম, যেমন রাজনৈতিক আইন, সামাজিক আইন, ধর্মীয় আইন, নৈতিক আইন, এরকম আইন বিভিন্ন প্রকার। একমাত্র রাজনৈতিক আইন যা রাষ্ট্র প্রয়োগ করে, যা ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। অর্থাৎ রাষ্ট্রের আইনের পেছনে রাষ্ট্রের সুস্পষ্ট সমর্থন তাকে যখন, তখন সেই আইনকে আমরা বলি রাজনৈতিক আইন। অর্থাৎ যা সার্বভৌম শক্তি দ্বারা প্রযুক্ত হয়। সরকার যখন আইন প্রয়োগ করে তখন আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদানের দায়িত্ব সরকারের। একটি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য যে নিয়ম কানুন বা রীতিনীতি তৈরি করা হয় তার সমষ্টিবদ্ধ রূপকে আমরা বলি আইন। সহজ কথায়, সমাজ যে চলতে গেলে যে রীতিনীতি আমাদের মেনে চলতে হয় তাই হচ্ছে আইন। আর রাষ্ট্রে চলতে গেলে যে রীতিনীতি আমাদের মেনে চলতে হয়, সমাজে চলতে গেলে যা মানি তা হচ্ছে সামাজিক আইন, রাষ্ট্রে চলতে গেলে যা মানি তা হচ্ছে রাজনৈতিক বা রাষ্ট্রীয় আইন। ধর্ম পালনের ক্ষেত্রে আমরা যে রীতিনীতি মেনে চলি তা হচ্ছে ধর্মীয় আইন। ব্যক্তি নিজস্ব বুধ বা বিবেচনা থেকে যে আচার আচরণ করে তা হচ্ছে নৈতিক আইন। এবার আমরা আসি স্বাধীনতায়। স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার পূর্ণভাবে ভোগ করা হচ্ছে স্বাধীনতা। তাহলে ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা হচ্ছে তাই যা অন্যের অধিকারে বাধা সৃষ্টি করে না এবং আমার অধিকার উপভোগ নিশ্চিত করে। সাম্য সাম্য হচ্ছে সমতা। কি ধরনের সমতা? অধিকার ভোগের সমতা। অর্থাৎ রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগের ক্ষেত্রে নারী পুরুষ, ধনী গরিব নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ভোগের যে নিশ্চয়তা তাই হচ্ছে সাম্য। আইন স্বাধীনতা নিশ্চিত করে, স্বাধীনতা সাম্যের পরিবেশ তৈরি করে। তাই আবার আইন, স্বাধীনতা এবং সাম্য এই তিনটাই মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই যে চারটি বিষয়, এই চারটি বিষয় আমাদের অধ্যয়ন করা প্রয়োজন। চতুর্থ অধ্যায়ে আমরা শিখব ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ প্রযুক্তি নির্ভর সরকার। সহজ কথায় যদি বলতে চাই, সরকার সরকার হচ্ছে পরিচালক। কার পরিচালক? রাষ্ট্রের পরিচালক। কেন তিনি রাষ্ট্রের পরিচালক? কারণ সরকার জনগণকে পরিচালনা করেন, জনগণকে সেবা প্রদান করেন। জনগণের সেবার জন্য সরকার, এবং এই জনগণের সেবাকে সরকার ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজ এবং সুলভ ভাবে, সহজে, অল্প সময়ে, অল্প খরচে পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়া বা মাধ্যম তাই হচ্ছে ই গভর্নেন্স। ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের সেবাকে জনগণের দোরগোড়ায়
অর্থাৎ জনগণের নিকটে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, যে পন্থা, তাই হচ্ছে ই গভর্নেন্স। আর ই গভর্নেন্সের সাথে সুশাসনের সম্পর্কটি ওতপ্রোতভাবে জড়িত। কারণ সেই সেবা প্রক্রিয়া তখনই সফলতার মুখ দেখবে যখন তাতে দক্ষতা থাকবে, তখন তাতে সুস্পষ্টতা থাকবে, স্বচ্ছতা থাকবে, যখন তাতে কার্যকর ব্যবস্থা থাকবে, নির্ভুলতা থাকবে, অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হবে। আর এই বহুমাত্রিক প্রক্রিয়াই হচ্ছে সুশাসন। তাই ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের সেবাসমূহকে নির্ভুল, দক্ষতাপূর্ণভাবে, অংশগ্রহণমূলকভাবে জনগণের নিকট পৌঁছে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। পঞ্চম অধ্যায়ে আছে অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। অধিকার হচ্ছে রাষ্ট্র থেকে নাগরিক হিসাবে আমরা যে সুযোগ সুবিধা ভোগ করি তা হচ্ছে অধিকার। আর এই অধিকার ভোগ করার কারণে রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব তৈরি হয়। আর রাষ্ট্রের প্রতি আমরা অধিকার ভোগের কারণে যে দায়িত্ব পালন করি তা হচ্ছে আমাদের কর্তব্য। সোজা কথায় বলা যায়, ধাক্কা না খেয়ে পথ চলার যদি অধিকার আমার থাকে, তবে অন্যের কর্তব্য হলো আমার পথ ছেড়ে দেওয়া। এই কথাটা যদি আমরা একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাহলে ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে, অর্থাৎ আমার যদি ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার থাকে, তাহলে তোমারও আছে। তাহলে আমার পথে আমি যদি মানে হাঁটতে চাই, তাহলে তোমার পথটা ছেড়ে দিতে হবে। কারণ তুমি যদি আমার পথে বাধা না হও, তাহলে আমিও তোমার পথে বাধা হব না। সেহেতু আমরা প্রত্যেকে যদি আমাদের মানে অধিকার পালন করি, অধিকার ভোগ করি, তাহলে আমাদের মানে কর্তব্য পালন সহজ হয়ে যায়। অর্থাৎ আমাদের অধিকার ভোগের মধ্যেই কর্তব্য নিহিত। আমরা যখন রাষ্ট্রের অধিকার ভোগ করি, রাষ্ট্রের সুযোগ সুবিধা আমরা যখন গ্রহণ করি, তখন আমাদের উপর দায়িত্ব বর্তায় কর্তব্য পালনের। আমরা রাষ্ট্র থেকে যে অধিকার, কিসের অধিকার? যেমন আমরা রাষ্ট্রের অভ্যন্তরে জীবন ধারণ করছি, আমি রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমার স্বাধীনভাবে পথ চলার অধিকার, আমার কথা বলার অধিকার, আমার জীবন ধারণের অধিকার, এই অধিকারগুলো আমি রাষ্ট্র থেকে পাচ্ছি। রাষ্ট্র আমাকে মৌলিক অধিকার দিচ্ছে। মৌলিক অধিকারগুলো কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটি হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এর বাইরেও রাষ্ট্র আমাদেরকে সংবিধানে অনেক অধিকারের কথা লিপিবদ্ধ আছে, যা রাষ্ট্র আমাদেরকে দিয়ে থাকে। তাইলে রাষ্ট্র থেকে আমরা এই যে সুযোগ সুবিধা ভোগ করি, তা হচ্ছে আমাদের অধিকার। এই অধিকার ভোগ করার কারণে রাষ্ট্রের প্রতি আমাদের দায় দায়িত্ব এসে যায়। আর সেই দায় দায়িত্ব পালন করাকেই বলে কর্তব্য। অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমরা যে দায়িত্ব পালন করি, তাই হচ্ছে আমাদের কর্তব্য। কি দায়িত্ব? রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের সম্পদ নষ্ট না করা, রাষ্ট্রের প্রতি মমত্ববোধ প্রদর্শন করা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব মানে নিজে সৎ পথে চলা, সত্য কথা বলা, এই সবই হচ্ছে আমার কর্তব্য, রাষ্ট্রের প্রতি কর্তব্য। এবার আসছি আমরা মানবাধিকার। মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার। অর্থাৎ জাতিসংঘ সনদে বলা হয়েছে, নারী পুরুষ ধনী নির্ধন নির্বিশেষে সকলের সমান অধিকার লাভের যে ক্ষমতা বা অধিকার, তাই হচ্ছে মানবাধিকার। যখন একজন মানুষ অধিকার বঞ্চিত হয়, তখন মানবাধিকার সংস্থাগুলা তাকে আইনি সহায়তা এবং তার অধিকার ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চালায়, তাই হচ্ছে মানবাধিকার। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকারকে বলা হয় মানবাধিকার। ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন। রাজনৈতিক দল, যখন একদল লোক একটি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে জনগণকে তাদের দিকে পরিচিত করে, প্রলুব্ধ করে এবং জনগণকে প্রলুব্ধ করে
ভোটের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় যেতে ইচ্ছা পোষণ করে, তখন সেই দলকে বলা হয় রাজনৈতিক দল। অর্থাৎ রাজনৈতিক দল হতে হলে কিছু সংখ্যক মানুষ একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে একটি নির্দিষ্ট আদর্শের মাধ্যমে তারা একত্রিত হবে এবং অন্য মানুষকে তারা কি করবে, তাদের মানে দলের কার্যক্রমে সম্পৃক্ত করে অন্য মানুষকে তাদের দলের দিকে প্রভাবিত করবে এবং অন্যের ভোটাধিকার তাদের দিকে প্রভাবিত করে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার তারা চেষ্টা করবে। তখন এই দলকে বলা হয় রাজনৈতিক দল। রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতায় যাওয়া, অর্থাৎ সরকার পরিচালনা করা। নেতৃত্ব, নেতৃত্ব হচ্ছে নেতার গুণাবলী। নেতা যখন অনেক মানুষের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়, তখন কোনো একজন মানুষ যখন অনেক মানুষকে পরিচালনা করেন বা প্রভাবিত করে সবার অনুকরণীয় হয়ে ওঠেন বা সবাইকে প্রলুব্ধ করেন, তখন তাকে নেতা বলে। এবং তার নেতৃত্বের কারণেই এই সকল মানুষ একটি নির্দিষ্ট লক্ষ্য বা অভিষ্টে পরিচালিত হয়। তাই একজন মানুষ যখন একটি নির্দিষ্ট লক্ষ্য বা অভিষ্ট পূরণের জন্য অনেক সংখ্যক মানুষকে পরিচালিত করেন, তার এই পরিচালনা করার ক্ষমতাকে বলা হয় নেতৃত্ব। সুশাসন, আমরা আগেই জেনেছি সুশাসন দক্ষ, নির্ভুল, কার্যকরী, অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা সুশাসন। এবার আমরা যাচ্ছি সপ্তম অধ্যায়ে, সরকার কাঠামো। আমরা ইতিমধ্যেই জেনেছি রাজনৈতিক ক্ষমতা পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন সরকার। আর সরকার এই ক্ষমতা যে তিনটি বিভাগের মাধ্যমে পরিচালনা করেন, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগের মাধ্যমে সরকার তার যাবতীয় ক্ষমতা পরিচালনা করেন। এই ক্ষমতা পরিচালনার কারণে সরকারের যে কাঠামোটা তৈরি হয়েছে এই তিনটি বিভাগের মাধ্যমে, তাই হচ্ছে সরকার কাঠামো। আইন বিভাগ আইন প্রণয়ন করে এবং নতুন আইন তৈরি করে, পুরাতন আইনের পুরাতন আইনের সংযোজন বিয়োজন করে। শাসন বিভাগ আইন বিভাগ প্রণীত আইনকে বাস্তবে রূপায়িত করে, স্থানীয় পর্যায়ে জনগণের কথা শুনে শাসন বিভাগ আইন বিভাগ প্রণীত আইনকে বাস্তবে রূপায়িত করে। বিচার বিভাগ আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে এবং যখন কোনো অস্পষ্টতা দেখা দেয় আইনের, তখন আইনের ব্যাখ্যা প্রদান করে বিচার বিভাগ। তাহলে সরকারের এই তিনটি বিভাগ যে তাদের কাজকর্ম কিভাবে পরিচালিত করে, তাই হচ্ছে সরকার কাঠামো। অষ্টম অধ্যায়, জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। জনমত, জনগণের মতামত। একটি নির্দিষ্ট সময়ে যখন কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণ একমত পোষণ করে বা ঐক্যমতে পৌঁছে, তখন সেই মতামতকে জনমত বলে। তবে হ্যাঁ, জনমত কখনো কখনো একজনের মতামতও জনমত হতে পারে। জনমত হতে গেলে অনেকের মতামতের যে সবসময় প্রয়োজন আছে তা না। একজনের মতামত জনমত হতে পারে যদি তা কল্যাণকামী হয়, যুক্তিযুক্ত হয়। একজন মত পোষণ করার পর সকলে যদি একমত হয়, তখনই তা জনমত হয়। রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক দল, রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক ব্যক্তির যে আচার আচরণ, রীতিনীতি, ক্রিয়াকর্ম, তার সমষ্টিবদ্ধ রূপকে আমরা বলি রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কৃষ্টি, কালচার। তাহলে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আমরা জানলাম। এবার নবম অধ্যায়, জনসেবা ও আমলাতন্ত্র। জনসেবা অর্থাৎ জনগণের সেবা কারা করবেন? আমলারা। আমলা কারা? আমলা হচ্ছেন যারা স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ, প্রশিক্ষিত চাকরিজীবী শ্রেণী, তাদেরকে বলা হয় আমলা। আমলারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারে বিভিন্ন বিভাগে যোগদান করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের দক্ষতা বাড়ান এবং ক্রমাগত তারা সরকারি কাজে স্থায়ী থাকেন এবং স্থায়ী এবং বেতনভুক্ত, তাদেরকে বলা হয় আমলা। তাদের সংগঠনকে বলা হয় আমলাতন্ত্র। আমলারা
যখন জনগণের কল্যাণে কাজ করেন তখন সেই আমলাতান্ত্রিক প্রশাসনকে বলা হয় জনবান্ধব প্রশাসন। তাই আমলাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে, কারণ সরকার জনগণের সেবার জন্য তৈরি হয়েছে এবং আমলারা হচ্ছেন জনগণের সেবক। আমলারা সেই কথাটা ভুলে গিয়ে যদি প্রভুভিত্তিক আচরণ করেন তাহলেই আমলাতন্ত্র হয় জনবিচ্ছিন্ন, লাল ফিতার দৌরাত্ম্য তৈরি হয়। তাই আমলাতন্ত্র হতে হবে জনবান্ধব, জনগণের সেবা করার জন্যই আমলাদের সরকার বেতন দিয়ে স্থায়ীভাবে রেখেছে। এই বিষয়টা জনগণ আমলাদের উপলব্ধি করতে হবে। যাই হোক, আমরা নবম অধ্যায় যখন পড়ব তখন বিশদভাবে এই বিষয়টা আলোচনা করব। দশম অধ্যায় হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। দেশ হচ্ছে জন্মভূমি আর প্রেম হচ্ছে ভালোবাসা। জন্মভূমির প্রতি যে প্রেম বা ভালোবাসা, মমত্ববোধ, যে অনুভূতি, তাই হচ্ছে দেশপ্রেম। আর জাতীয়তা হচ্ছে জাতির পরিচয়। আমরা যে বাংলাদেশি, এই বাংলাদেশি পরিচয়টাই হচ্ছে আমাদের জাতীয়তা, একটি পতাকা, একটি পরিচয়। 52 সালের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা, বিশ্ব মানচিত্রে একটি পরিচয় যে বাংলাদেশ, একটি জাতি হিসাবে আমরা আত্মপ্রকাশ করেছি বাংলাদেশি। এই যে আমাদের পরিচয়, তাই হচ্ছে আমাদের জাতীয়তা। দেশপ্রেম বিষয়ে আমি বলবো, দেশপ্রেমের আমাদের প্রচন্ড ঘাটতি, কারণ দেশ হচ্ছে মায়ের মতো। মা যেমন আমাদের ছায়ার মতো আগলে রাখেন, তেমনি দেশ আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, আমাদের জন্ম থেকে আজ অবধি প্রতিনিয়ত আমাদের লালন পালন করে যাচ্ছে দেশ। আমরা এখান থেকে আলো, হাওয়া, বাতাস সবকিছু নিচ্ছি, কিন্তু দিচ্ছি কতটুকু, এই বিষয়টা একটু ভাবার বিষয়। আমাদের প্রত্যেকেরই দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, কারণ আমরা যদি তা না করি তাহলে আমরা দেশের সুনাগরিক হতে পারবো না। আর পৌরনীতির শিক্ষা একজন নাগরিককে সুনাগরিক তৈরি করে, দেশপ্রেমিক নাগরিক তৈরি করে, নাগরিকের ভিতর দেশাত্মবোধ জাগ্রত করে। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে তোমরা অংশগ্রহণ করায়। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও নিরাপদে থেকো। আমি মনে করি সরকারের এই উদ্যোগ, ভাটেরা কলেজের এই উদ্যোগ, অধ্যক্ষ মণ্ডলী এবং সকল শিক্ষক মণ্ডলীর এই উদ্যোগ তখনই বাস্তবায়িত হবে যখন তোমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমরা আমাদের প্রত্যেকটা শিক্ষকের ক্লাস তোমরা দেখবে, তোমরা মূল্যায়ন করবে, তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। তখনই আমরা মনে করব আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে। আমি আশা করব তোমাদের সাড়া পাবো। তোমরা সবসময় ক্লাসের মতোই সাড়া দিয়ে আমাদের জাগান দিবে, আমাদের মনে করিয়ে দিবে যে স্যার, আমরা আপনার সামনেই বসে আছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে আমার এই ক্লাস উপভোগ করার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো,